বিপাশা বিয়ের পর তার নতুন শ্বশুরবাড়িতে প্রথমবারের মতো রান্না করতে গিয়ে দেখে ফ্রিজে সবজি পাতি কিছুই নেই। সমস্ত জায়গা জুড়ে শুধু চিকেন আর চিকেনই রাখা থাকে, যা দেখে বিপাশা একটু অবাক হয়। বিপাশা তখনই তার শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলে, মা, ফ্রিজে তো সবজি কিছুই নেই, সব জায়গাতে শুধু দেখছি চিকেনই রাখা। এত চিকেন কেন? আজকে তাহলে কি রান্না করব? শুধু চিকেন দিয়ে কি ভাত খেতে ভালো লাগে? একটু সবজি থাকলে ভালো হতো। হ্যাঁ, ফ্রিজে যা চিকেন রাখা আছে সবই রান্না করে ফেলো। তোমাদের বিয়ের সময় চিকেনগুলো স্টক করে রাখা হয়েছে। আজকে কোনো সবজি রান্না করতে হবে না, শুধু চিকেন আর ভাত রান্না হবে। শাশুড়ি মায়ের কথা শুনে বিপাশা খুবই অবাক হয়, কারণ ফ্রিজে প্রায় 5 কেজির মতো চিকেন রাখা থাকে। কিন্তু নতুন বৌমা হওয়ায় বিপাশার শাশুড়ি মায়ের মুখের উপর কোনো কথা বলতে পারে না। সে 5 কেজি চিকেন রান্না করে দেয়। কিন্তু আশ্চর্যবশত তার শ্বশুরবাড়ির সকলে সকাল থেকে রাত পর্যন্ত সেই 5 কেজি চিকেন খেয়ে শেষ করে দেয়। পরের দিন আবার বিপাশার স্বামী আকাশ 3 কেজি চিকেন কিনে আনে। কালকে তো তোমরা 5 কেজি চিকেন খেলে, আজকে আবার চিকেন এনেছো কেন? এত চিকেন কেউ খায় নাকি? মানুষ তো তোমাদের রাক্ষস বলবে। তাছাড়া কালকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই 5 কেজি চিকেন রান্না করতে গিয়ে আমার খুব অসুবিধা হয়েছে। আমি আজকে চিকেন রান্না করব না। আমরা চিকেন ছাড়া কোনো কিছুই খাই না। তোমাকে তো বিয়ের সময় মা সমস্ত কিছু বলেই এনেছিল যে আমাদের পরিবার চিকেন খেতে বেশি ভালোবাসে, তাই তোমাকে চিকেনই রান্না করতে হবে। কই, তখন তো তুমি রাজি হয়ে গিয়েছিলে। হ্যাঁ, তাই তো। তোমাকে দেখতে গিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল যে বৌমা তুমি কয় কেজি চিকেন রান্না করতে পারবে। তুমি বলেছিলে যে আপনি যত দেবেন তত খুশি, কিন্তু এখন আবার চিকেন রান্না করতে অস্বীকার করছো কেন? এই কথাটা তুমি যদি আগে বলতে, তাহলে কিন্তু আমি তোমার সঙ্গে আমার ছেলের বিয়েই দিতাম না। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে বিপাশার খুব খারাপ লাগে, তাই বিপাশা না চাইলেও কোনো রকমে 3 কেজি চিকেন রান্না করতে রাজি হয়ে যায়। কিন্তু চিকেন রান্না করতে করতে ভাবে, ওরে বাবারে, এত কেজি কেজি চিকেন রান্না করতে গিয়ে তো আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে। খুন্তিটা তো ঘোরাতেই পারছি না। এই বাড়ির লোক এত চিকেন কি করে খায় কে জানে। বিপাশা মনে মনে এভাবেই 7-5 ভাবতে থাকে। ঠিক এমন সময় তার নাকে একটা পোড়া পোড়া গন্ধ আসে। বিপাশা হঠাৎ করে কড়াইয়ের নিচে চিকেন পুড়ে যেতে দেখে খুবই ভয় পেয়ে যায়। এই রে, চিকেনটা তো পুড়ে গেল। আমি তো এটা একদমই আশা করিনি, কিন্তু এখন তো কিছু করার নেই। এতটা চিকেন তো আর ফেলে দেওয়া যাবে না। আমার মনে হয় সবাই ঠিক খেয়ে নিতে পারবে। ওরা তো আবার চিকেন খেতে খুব ভালোবাসে। এই ভেবে বিপাশা সেই পোড়া গন্ধযুক্ত চিকেন তার পরিবারকে খেতে দেয়। কিন্তু বিপাশার ননদ পারমিতা প্রথমেই সেই চিকেন খেয়ে চিকেন থেকে পোড়া পোড়া গন্ধ অনুভব করে। দেখেছো মা, বৌদি আমাদের ঠিকমতো চিকেন খেতে দেবে না বলে ইচ্ছা করে পোড়া পোড়া চিকেন রান্না করেছে, যাতে আমাদের খাওয়াটাই মাটি হয়ে যায়। তোমরা সকালবেলা বৌদিকে চিকেন রান্না করা নিয়ে কথা শোনালে তো, সেই জন্যই বৌদি এই কাজটা করলো। তোমার যদি এতই চিকেন রান্নার প্রতি অনীহা, তাহলে রান্না করতে গেলে কেন? তুমি জানো চিকেনের এখন কত দাম? তোমার জন্য আজকে 3 কেজি চিকেন নষ্ট হলো। আজকেই তোমার বাবা মাকে ফোন করে আমি সব বলবো। তোমাকে তো আমরা 36 রকমের রান্না বান্না করতে বলছি না, শুধুমাত্র চিকেন আর ভাত, তাও তুমি করে দিতে পারছো না। না না মা, বিশ্বাস করুন, আমি ইচ্ছা করে চিকেনগুলো পোড়াইনি। আসলে অতটা চিকেনের জন্য আমি খুন্তিটা ঘোরাতেই পারছিলাম না, তাই চিকেনগুলো কখন যে কড়াইয়ের নিচে ধরে গেছে আমি বুঝতেই পারিনি। আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনো এরকম কাজ করব না। আসলে আমার তো বিয়ের আগে এরকম কেজি কেজি চিকেন রান্না করার অভ্যাস ছিল না। আমাদের বাড়িতে খুব কম পরিমাণে চিকেন রান্না হতো। থাক, এখন আর ন্যাকা কান্না কেঁদে কোনো লাভ নেই। ঘরেতেও আর চিকেনও নেই যে আমরা এখন চিকেন খেতে পারবো। এক কাজ করো, তুমি বাজারে যাও আর বাজার থেকে 3-4 দিনের জন্য চিকেন কিনে নিয়ে এসো। তুমি বরং 15 কেজি চিকেন কিনে নিয়ে এসো। পারমিতার কথা শুনে বিপাশা বাধ্য হয়ে বাজারে যায়। কিন্তু বাজার থেকে 15 কেজি চিকেন কেনার পর সেই চিকেন বাড়ি পর্যন্ত বয়ে নিয়ে যেতে তার খুবই অসুবিধা হয়। এমনকি কিছুটা দূরে যাওয়ার পরই সেই ব্যাগ ফেটে সব চিকেন নিচে পড়ে যায়। অন্যদিকে বিপাশার পরিবার তখনও পর্যন্ত বিপাশার জন্য অপেক্ষা করতে থাকে। মা, আজকে কি তোমার বৌমা চিকেন নিয়ে আসবে না? আমরা কি আজকে চিকেন খেতে পারবো না?
আমার মনে হয় ওই বৌদিকে দিয়ে রান্না না করিয়ে আমরা যদি রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে খেতাম তাহলে মনে হয় বেশি ভালো হতো। কি জানি বৌমা এখনো আসছে না কেন সেটাই তো বুঝতে পারছি না। বাজার তো এখান থেকে বেশি দূরে নয়। আকাশ, তুই একটু গাড়িটা নিয়ে গিয়ে দেখ তো বৌমা কত দূর পৌঁছালো। আকাশ বাইক নিয়ে তখনই বাড়ির বাইরে বেরিয়ে পড়ে। কিছুটা দূর যাওয়ার পর সে বিপাশাকে রাস্তার মধ্যে থেকে ধুলো মাখা চিকেন কুড়াতে দেখে। তাই সেই চিকেনগুলো আর একদমই খাওয়ার উপযোগী থাকে না, যা দেখে আকাশ বিপাশার উপর প্রচন্ড রেগে যায়। থাক, হয়েছে, তোমাকে আর ওই চিকেনগুলো কোরাতে হবে না, আমি অনলাইনে খাবার অর্ডার করে নেব। এবার দয়া করে গাড়িতে বসো যাতে আমরা বাড়িতে যেতে পারি। এভাবেই আকাশ বিপাশাকে বকাবকি করে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে যাওয়ার পর আকাশ রেস্টুরেন্ট থেকে চিকেন অর্ডার করে এবং তার পরিবারের সঙ্গে বসে খাওয়া দাওয়া করে। পরের দিন কেউ আর বিপাশাকে চিকেন রান্না করার কথা বলে না, সবাই রেস্টুরেন্ট থেকেই চিকেন অর্ডার করে খায়, যার ফলে কয়েকদিনের মধ্যেই বাড়িটা রেস্টুরেন্টের বাক্স এবং প্যাকেটে ভরে ওঠে। এ বাবা, আমি এই রেস্টুরেন্টের এঁটো কৌটোর মধ্যে পা দিয়ে ফেললাম। সারা বাড়ি জুড়ে তো শুধু চিকেনের কৌটোই পড়ে আছে। বাড়িটা তো গন্ধে ভরে উঠেছে। বাবা গো, আমি এখানে থাকতেই পারছি না। বিপাশা ভীষণই বিরক্ত হয়, কারণ সারা বাড়িতে প্লাস্টিকের টিফিন কৌটো ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে থাকে। এমনকি বিপাশার ঘরে বিছানার উপরেও আকাশ চিকেন খেয়ে সেই টিফিন কৌটোগুলো ফেলে রেখে দেয়, যা দেখে বিপাশা প্রচন্ড রেগে যায়। তুমি এসব কি করছো আকাশ? বিছানাতে কেউ এভাবে চিকেন খায়? দেখো তো, আমার সাদা বেডশিটে চিকেনের গ্রেভি লেগে গেছে। তোমরা সারাদিন সকাল বিকাল দুপুরে 100 কেজি করে চিকেন খাচ্ছ, তবুও তোমাদের চিকেন খেয়ে মন ভরছে না। পুরো বাড়িতে কেমন বাজে গন্ধ বেরোচ্ছে। কোথায়? আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। আমার তো চিকেনের গন্ধ বেশ ভালোই লাগছে। কত সুন্দর শুকনো লঙ্কা গরম মশলার গন্ধ। আমরা সকলেই এরকম গন্ধে অভ্যস্ত, তাই তুমি অভ্যাস করে নাও। তাছাড়া চিকেনটা তো তোমাকে রান্না করতে হচ্ছে না, তাই তোমার এত গায়ে লাগছে কেন? আমি রান্না করি বা নাই করি, আমিও তো একটা মানুষ। আমার মতামতের কি কোনো গুরুত্ব তোমার কাছে নেই? আমি কি বলেছি আমি চিকেন রান্না করতে পারবো না? তোমরা যদি 4 বেলায় 100 কেজি করে চিকেন খাও, কোনো মানুষের পক্ষে তো গাদাখানিক চিকেন রান্না করা সম্ভব নয়। উফ, তোমার সেই একই কথা। ঘ্যান ঘ্যান করো না তো, আমার মোটেই শুনতে ভালো লাগছে না। যাও এখান থেকে, আমার কাজ আছে। আকাশের এরকম কথা শুনে বিপাশা ভীষণই রেগে গিয়ে মায়ের বাড়িতে চলে যায়। বিপাশার মায়ের বাড়ি খুবই কাছাকাছি ছিল, তাই মায়ের বাড়িতে পৌঁছাতে তার খুব একটা বেশি সময় লাগে না। কিন্তু বিপাশা যখন তার মাকে সব কথা জানায়, তখন বিপাশার মা মেয়ের উপর খুবই রেগে যায়। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এইটুকু কারণের জন্য শ্বশুর বাড়ি ছেড়ে চলে আসবি? তাই বলে প্রত্যেকদিন ওরা কেজি কেজি চিকেন খাবে? ওরা 100 কেজি চিকেন একদিনেই হজম করে দিতে পারে। আমি যদি আগে জানতাম ওরা এত চিকেন খায়, তাহলে আমি কখনোই বিয়ে করতাম না। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওর বাড়ির লোক কেমন চিকেন খায় আমিও দেখে নেব। আমি কালকেই তোর শ্বশুর বাড়ির সবাইকে নিমন্ত্রণ করব। বিপাশা তার মাকে বারণ করলেও সে কোনো কথা শোনে না। অজন্তা দেবী পরের দিন বাজার থেকে 2 কেজি চিকেন এনে রান্না করে। রান্না হয়ে যাওয়ার পর অজন্তা দেবী বিপাশার শাশুড়ি মাকে ফোন করে বলে, হ্যালো বেয়ান, আমি বলছিলাম কি, আপনারা তো চিকেন খেতে ভালোবাসেন। আমার মেয়ে নাকি শুনলাম আপনাদের ঠিকমতো চিকেন রান্না করে দিতে পারেনি। তাই আপনারা একটা কাজ করুন, আমার বাড়িতে চলে আসুন। আমি আজকে আপনাদের স্পেশাল চিকেন রান্না করে খাওয়াবো। এমন কথা শুনে মণিমালা দেবী খুবই খুশি হয়। কিছুক্ষণের মধ্যেই মণিমালা দেবী এবং তার পরিবার বিপাশার বাপের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। কিন্তু অজন্তা দেবী যখন চিকেন পরিবেশন করে, আপনি আমাদের এত ছোট বাটিতে চিকেন দিয়েছেন কেন? আপনি যে আমাদের বললেন স্পেশালি আমাদের জন্য নাকি চিকেন রান্না করেছেন, কোথায় আপনার স্পেশাল চিকেন রান্না? কোথায় গেল? এইটুকু বাটিতে চিকেন দিয়ে আমাদের অপমান করছেন? ছি বৌদি, তুমি আমাদের এভাবে নিজের বাড়িতে অপমান করলে। তোমার থেকে এরকম ব্যবহার আমরা আশা করিনি। তোমাকে আমি আগেই বলেছিলাম, এরকম কিপটে গরিব বাড়িতে দাদার বিয়ে দিও না। সেই মুরগির ফার্মওয়ালা মেয়েটার সঙ্গে দাদার বিয়ে দাও। তুমি তো আমার কথা শুনলে না। এমন কথা শুনে অজন্তা দেবীর খুবই খারাপ লাগে, কারণ 2 কেজি চিকেন 4-5 জনের জন্য যথেষ্ট ছিল। না না বেয়ান, আমি একদমই এভাবে বলতে চাইনি। আমি আপনাদের অপমান করার চেষ্টাও করিনি। আসলে আজকে বাজারে কেবলমাত্র 2 কেজি চিকেন ছিল, সেই জন্য আমি বেশি চিকেন রান্না করতে পারিনি। মণিমালা দেবী এবং তার পরিবার কোনো কথা শুনতে চায় না।
তারা যা নয় তাই বলে অজন্তা দেবীকে অপমান করে সেখান থেকে চলে যায়। দেখেছো, তোমাকে আগেই বলেছিলাম আমার শ্বশুরবাড়ির লোকেরা কেমন। তোমাকে আমি কতবার বারণ করলাম ওদের নিমন্ত্রণ করো না, কিন্তু তুমি তোমার কোনো কথাই শুনলে না। ওফ, তুই থাম তো, তুই এখন শ্বশুরবাড়িতে ফিরে যা, মেলা ঝামেলা পাকাস না। মায়ের কথা শুনে বিপাশার কিছু করার থাকে না। অন্যদিকে অজন্তা দেবী যা চিকেন ছিল সব প্যাক করে বিপাশার হাতে ধরিয়ে দেয়। বিপাশা বাধ্য হয়ে সেই চিকেন নিয়ে আবার শ্বশুরবাড়িতে ফিরে যায়। এই ছিল তোমার মনে, আমরা একটু বেশি চিকেন খাই বলে তুমি আমাদের এভাবে ছোট করলে? আপনি প্লিজ কিছু মনে করবেন না মা, আমি কথা দিচ্ছি আমি কালকেই আপনাদের 10 কেজি চিকেন রান্না করে খাওয়াবো। বিপাশার কথা শুনে পরের দিনই মণিমালা দেবী বাজার থেকে 10 কেজি চিকেন কিনে নিয়ে আসে। কিন্তু সেই চিকেন ধুয়ে রান্না করতে গিয়ে বিপাশার গা একেবারে গুলিয়ে ওঠে আর সে কড়াইয়ের মধ্যেই বমি করে দেয়। যা দেখে বিপাশা দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়। আমি জানতাম তুমি কোনো না কোনো কাণ্ড করবে, সেই জন্য আমি রান্নাঘরেই দাঁড়িয়েছিলাম, তুমি কি না শেষ পর্যন্ত চিকেনের উপর বমি করলে? মণিমালা দেবীর কথা শেষ হওয়ার আগেই বিপাশা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। যা দেখে তখনই বাড়িতে ডাক্তার ডেকে নিয়ে আসা হয়। বৌদি এখন বকা শোনার থেকে বাঁচার জন্য এরকম নাটক করছে। এতদিন তো সব ঠিক ছিল, কিন্তু আজকে 10 কেজি চিকেনের উপর বৌদি বমি করে দিয়েছে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আপনার বৌদিকে আর এখন মোটেই চিকেনের ধারে কাছে নিয়ে যাবেন না, কেননা আপনাদের পরিবারে খুব শীঘ্রই নতুন সদস্য আসতে চলেছে। আপনার বৌমার হয়তো চিকেনের গন্ধে অসুবিধা হচ্ছে, তাই ওনার শরীর সুস্থ রাখার জন্য আপনাদের চিকেন খাওয়া বন্ধ করতে হবে, বুঝেছেন? ওমা, সে কি, আমাদের সংসারে নতুন সদস্য আসতে চলেছে? এই কথা তো আগে বলতে হয়। বৌমা, এই জন্য চিকেন রান্না করতে তোমার অসুবিধা হচ্ছিল, তুমি আমাদের আগে বলতে পারতে, আমরা তাহলে চিকেন খাওয়াই ছেড়ে দিতাম। আসলে আপনারা চিকেন খেতে পছন্দ করেন বলে আমি কিছু বলতে পারিনি। সেদিন থেকে বিপাশার পরিবারের লোকেরা অনেক বেশি চিকেন খাওয়া বন্ধ করে দেয়। আর যদি কোনোদিন তাদের অনেক বেশি পরিমাণে চিকেন খাওয়ার ইচ্ছা করে, তাহলে তারা নিজেরাই চিকেন রান্না করে নেয়। বিপাশাকে কেউ আর চিকেন রান্না করার জন্য বাধ্য করে না। টিনা তার বাবা ও মায়ের সঙ্গে বাস করত। টিনার বাবা মিস্টার অখিলেশ বাবু একজন অনেক বড় ধনী ব্যবসায়ী ছিল। ছোটবেলা থেকে টিনা বাবা মায়ের মাত্রা ছাড়া ভালোবাসা পেয়ে বিগড়ে যায়। টিনা খুবই জেদি ছিল, সে যখন যেটা চাইতো সেটা তাকে দিতেই হতো। টিনা নতুন নতুন জিনিস ব্যবহার করতে খুব ভালোবাসতো। সে কারোর ব্যবহার করা জিনিস অথবা পুরানো কোনো জিনিস স্পর্শ পর্যন্ত করতো না। একদিন টিনা তার এক বন্ধু মৌতুলির সঙ্গে শপিং করতে যায়। তারা একটি বড় শপিং মলে প্রবেশ করে। চল আগে মেকআপ প্রোডাক্ট কিনবো, তারপর অন্য কিছু দেখব। টিনা ওই শপিং মলে মনীন্দ্র নামে একটি ছেলেকে দেখতে পায়। সে ওই মেকআপ শপের শপকিপার ছিল, যে কিনা সমস্ত কাস্টমারদের মেকআপ প্রোডাক্ট শো করছিল। মনীন্দ্রকে প্রথমবার দেখেই টিনার খুব পছন্দ হয়। সে একভাবে মনীন্দ্রর দিকে তাকিয়েই থাকে। এই কি রে, কি দেখছিস সাকরে? টিনা, এই টিনা, কোন জগতে হারিয়ে গেলি রে তুই? হ্যাঁ, না না, এই মৌতুলি, ওই ছেলেটাকে দেখ না, কত হ্যান্ডসাম তাই না? উফ, কি অ্যাটিটিউড, কথা বলার স্টাইল কত ভালো। আমার না ছেলেটাকে খুব পছন্দ হয়েছে। তুই কাউকে পেলি না আর? শেষ পর্যন্ত একজন শপকিপারকে তোর পছন্দ হলো? তুই তোর বড়লোক বাবার বিগড়ে যাওয়া একমাত্র মেয়ে, আর এই ছেলেটা একজন সামান্য শপকিপার। এ তোর টাইপের ছেলে নয়, চল এখান থেকে। না, আমার একে খুব পছন্দ হয়েছে, চল না কথা বলি ছেলেটার সঙ্গে। ঠিক আছে, তোর যা ইচ্ছা, আমি কিন্তু কিছু বলতে পারবো না, আগেই বলে দিচ্ছি। টিনা মনীন্দ্রর শার্ট থেকে তার নাম পড়ে নিয়ে বলে, এক্সকিউজ মি মিস্টার মনীন্দ্র, আপনি আমাকে এখানকার সবচেয়ে এক্সপেন্সিভ, সবচেয়ে ভালো কোয়ালিটির মেকআপ কিটস দেখাতে পারবেন? হ্যাঁ ম্যাডাম, নিশ্চয়ই, আসুন না প্লিজ। ম্যাডাম আমার সঙ্গে আসুন। এই যে ম্যাডাম দেখুন, এখানে সব রকমের প্রোডাক্ট আছে। আমি প্রথমে আপনাকে আমাদের ফাউন্ডেশনের বেস্ট কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি। আপনার হাতটা দেখান ম্যাডাম। মনীন্দ্র টিনাকে ইউজড স্যাম্পলগুলো দেখাচ্ছিল, যেগুলো মনীন্দ্র ওই শপে আগত সমস্ত কাস্টমারদেরই দেখিয়ে থাকে। স্যাম্পল দেখার পর কোনো কাস্টমারের প্রোডাক্ট পছন্দ হলে তবেই তারা সেগুলো কেনে। তাই দেখে টিনা বলে, এক্সকিউজ মি, আপনি তো আমাকে ইউজড স্যাম্পলগুলো দেখাচ্ছেন, আমাকে প্লিজ আনইউজড প্রোডাক্ট দেখান।
আসলে আমি সেকেন্ড হ্যান্ড জিনিস পছন্দ করি না। অন্যের ব্যবহার করা জিনিস আজ পর্যন্ত আমি কখনো ইউজ করিনি। এমনকি আমি যে কোনো ড্রেস, যে কোনো জুতা, যে কোনো ধরনের মেকআপ প্রোডাক্ট বা আদার্স সবকিছুই একবারই ইউজ করি। কি মৌতুলি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আসলে আমার বন্ধু সেকেন্ড হ্যান্ড জিনিস পছন্দ নয়। ও সবসময় নতুন জিনিস ব্যবহার করে, একেবারে নতুন। কিন্তু ম্যাডাম, আনইউজড প্রোডাক্ট বলতে? হুম, কোনো চিন্তা নেই। আপনি আমাকে যা যা দেখাবেন আমি সব কিনবো, আপনি টেনশন করবেন না। ধন্যবাদ ম্যাডাম। আসুন, আমি আপনাকে আনইউজড প্রোডাক্ট দেখাচ্ছি। মনিন্দ্র দেখানো সমস্ত মেকআপ প্রোডাক্টসগুলো টিনা কিনে নেয়। থ্যাংক ইউ মিস্টার মনিন্দ্র, আমি আপনার উপর ট্রাস্ট করে প্রোডাক্টগুলো নিলাম। আশা করছি আমি নিরাশ হব না। আর হ্যাঁ, আপনার নাম্বারটা আমাকে দিয়ে দিন। যদি কোনো প্রয়োজন পড়ে, এই ধরুন, প্রোডাক্টগুলো নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমি আপনার থেকে জেনে নেব। মনিন্দ্র টিনাকে তার ফোন নাম্বার দিয়ে দেয়। টিনা মনে মনে খুব খুশি হয়। পরের দিনকেই টিনা মনিন্দ্রকে ফোন করে। সে অযথা কোনো কারণ ছাড়াই মনিন্দ্রর সাথে কথা বলতে থাকে। মনিন্দ্র নিজেও টিনার সঙ্গে কথা বলতে কোনো আপত্তি প্রকাশ করে না। আস্তে আস্তে তারা দুজনেই একে অপরের খুব ক্লোজ হয়ে পড়ে। একদিন টিনা মনিন্দ্রকে ক্যান্ডেল লাইট ডিনারে ইনভাইট করে। তারা দুজনে একসঙ্গে বসে কথা বলছিল। তখন টিনা মনিন্দ্রকে বলে, মনিন্দ্র, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আসলে মনিন্দ্র, আমি তোমাকে মনে মনে খুব পছন্দ করে ফেলেছি, আর আমি তোমাকে বিয়েও করতে চাই। উড ইউ লাইক টু বি মাই লাইফ পার্টনার? টিনা, আমিও তোমাকে কিছু কথা বলতে চাই। আমিও তোমাকে খুব পছন্দ করি। কিন্তু টিনা, তার আগে আমার পাস্ট নিয়ে তোমাকে সবকিছু জানতে হবে। তুমি আমার লাইফে আসার আগে অবশ্যই তোমার জানা প্রয়োজন। আমি কিচ্ছু জানতে চাই না মনিন্দ্র। তোমার পাস্ট লাইফ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি তোমাকে চাই শুধু। না টিনা, তোমার এটা জানা খুব দরকার। আমি এতদিনে এটা খুব ভালো মতো জেনে গেছি যে তুমি সেকেন্ড হ্যান্ড জিনিস একদম পছন্দ করো না। আর তুমি আমাকে বিয়ে করলে আমি তোমার সেকেন্ড হ্যান্ড বর হব। মানেটা কি? কি বলছো কি তুমি? তুমি আমার সঙ্গে মজা করছো, তাই তো? না টিনা, আমি সত্যি বলছি। এর আগে আমার একজনের সঙ্গে বিয়ে হয়েছিল। আমার বউ আমাকে ছেড়ে দিয়েছে। আমি একজন ছেড়ে দেওয়া বর। ওই হিসাবে বলতে গেলে আমি তো তোমার সেকেন্ড হ্যান্ড বর হব, তাই না বলো? তুমি সামান্য সেকেন্ড হ্যান্ড জিনিস পছন্দ করো না, আর আমি তো। থাক, আমাকে আর কিছু বলতে হবে না। আমি এখন আসছি। টিনা কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায়। বাড়ি ফিরে সে তার ঘরের সব জিনিসপত্র ভেঙে চুরমার করে দেয়। সে খুব জোরে জোরে চিৎকার করে কাঁদতে থাকে। টিনা চেঁচামেচির আওয়াজ পেয়ে তার মা মিসেস ফাল্গুনি সেখানে আসে। টিনা মা, কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? এর আগে তো তুমি কোনোদিনও এভাবে কাঁদোনি। কি হয়েছে তোমার, বলো আমাকে। মা, আমি যাকে পছন্দ করি, মনিন্দ্রর কথা বলেছিলাম না তোমাকে? যাকে আমি বিয়ে করতে চাই, সে একজন সেকেন্ড হ্যান্ড বর। মা, ওর আগে বিয়ে হয়েছিল। মা, আমি যাকে পছন্দ করি সে সেকেন্ড হ্যান্ড কি করে হতে পারে? কি করে হতে পারে মা, বলো? টিনা মা, শান্ত হ তুই। দেখ মা, ভালোবাসা কোনোদিনও সেকেন্ড হ্যান্ড হয় না। ভালোবাসা সব সময় নতুন থাকে। আর তাছাড়া মনিন্দ্র কোনো জিনিস অথবা বস্তু নয় যে তুই ওকে সেকেন্ড হ্যান্ড বলবি। ও তো একজন মানুষ, তাই না? কিন্তু মা, আমার আগে ওর লাইফে অন্য কেউ ছিল। তাতে কি হয়েছে মা? মনিন্দ্র খুব ভালো ছেলে। মনিন্দ্রকে সে বুঝতে পারেনি বলে ছেড়ে দিয়েছে। আর তুইও কি তাই করবি? মনিন্দ্র ভালো বলেই তো তোকে আগে থেকে সব বলে দিয়েছে, তাই না? আর সব সময় সেকেন্ড হ্যান্ড করা বন্ধ কর তুই। টিনার মা টিনাকে অনেক বোঝায়। টিনা তার মায়ের কথা সঠিক বলে মনে করে। তাছাড়া টিনা মনিন্দ্রর এত ক্লোজ হয়ে পড়েছিল যে মনিন্দ্রকে ছাড়া তার পক্ষে থাকা সম্ভব হচ্ছিল না। টিনা অনেক ভাবনা চিন্তার পর মনিন্দ্রকে বিয়ে করে নেয়। বিয়ের দিন টিনার বন্ধুরা টিনার বরকে নিয়ে খুব মজা করে। কিরে টিনা, শেষ পর্যন্ত তোর কপালে সেকেন্ড হ্যান্ড বডি জুটলো। আমি ভাবিনি যে তুই এরকম একটা সেকেন্ড হ্যান্ড ছেলেকে আপন করে নিবি। তাহলে টিনা এখন পাল্টে গেছে। টিনার কাছে এখন সেকেন্ড হ্যান্ড জিনিস বেশি প্রিয় হয়ে উঠেছে, তাই তো? টিনা কারোর কথাই কিছু মনে করে না। সে মনিন্দ্রর সঙ্গে তার বাড়িতে চলে যায়। মনিন্দ্রর মা কমলিকা দেবী টিনাকে তাদের বাড়িতে স্বাগত জানায়। টিনা তার বর ও শাশুড়ি মায়ের সঙ্গে হাসি খুশি দিন কাটাচ্ছিল। টিনা একবারের জন্য মনিন্দ্রকে নিয়ে কোনো রকমের আফসোস করেনি।
একবারও মনীন্দ্রকে তার সেকেন্ড হ্যান্ড বলে মনে হয়নি। কিন্তু একদিন তাদের বাড়িতে নূপুর নামে একটি মহিলা আসে। এক্সকিউজ মি, মনেন্দ্র বাড়িতে আছে? আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আর মনীন্দ্রর সঙ্গে আপনার কি দরকার? এটা মনীন্দ্রর প্রথম ওয়াইফ নূপুর। এ প্রত্যেক মাসে এখানে ভিক্ষা করতে চলে আসে। ও হ্যালো, আমার এক্স শাশুড়ি মা। আমি এখানে ভিক্ষা করতে নয়, আমার অধিকার নিতে আসি, আমার অধিকারের টাকা চাইতে আসি, বুঝেছেন? এক্সকিউজ মি, কিসের অধিকারের কথা বলছো তুমি? আমি মনীন্দ্রর বউ। মনীন্দ্রর উপর আর এই বাড়ির উপর শুধুমাত্র আমার অধিকার আছে। ও, তুমি তাহলে টিনা, মনেন্দ্রকে বিয়ে করেছো? যাক, ভালো ভালো। মনেন্দ্র আমার এক্স হাজবেন্ড। আমি মনেন্দ্রকে ইউজ করেছি। মনেন্দ্র এখন সেকেন্ড হ্যান্ড বর। তা যাক, আমার ব্যবহার করা জিনিস মানে তোমার সেকেন্ড হ্যান্ড বরকে কেমন লাগছে তোমার? চুপ করো। মনীন্দ্র সেকেন্ড হ্যান্ড নয়, ওকে? ওকে তুমি সেকেন্ড হ্যান্ড বলতে পারো না। আরে, সেকেন্ড হ্যান্ডকে সেকেন্ড বলবো না তো কি বলবো? আসলে তুমি ভুল করেছো। কোনো জিনিস কেনার আগে তার পুরানো মালিকের কাছ থেকে জেনে নেওয়া দরকার যে জিনিসটা আসলে কেমন। আর তুমি তো দেখছি কোনো কিছু পরীক্ষা না করেই মনেন্দ্রকে বিয়ে করেছো। এমনি মনেন্দ্র ভালো, কিন্তু অতটাও ভালো নয় বলে আমি বাদ দিয়েছি। আমার বাদ দেওয়া জিনিস তোমার নিশ্চয়ই ভালোই লাগবে। নূপুরের মুখে এসব কথা শুনে টিনার খুব রাগ হয়। সে কাঁদতে কাঁদতে নিজের ঘরে গিয়ে নিজেকে বন্দি করে নেয়। তখন সেখানে মনীন্দ্র এলে নূপুরকে দেখে সে ভয় পেয়ে যায়। মা, নূপুর এখানে? টিনাকে দেখেনি তো মা? দেখেনি মানে? আমরা দুজনে তো অনেক গল্প করলাম। মনীন্দ্র, এই অভদ্র মেয়েটা তোর সংসার ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে। একে এই মাসের টাকা দিয়ে বিদায় কর এখান থেকে। মনীন্দ্র নূপুরকে টাকা দিয়ে দিলে নূপুর হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। টিনা, দরজা খোলো টিনা, প্লিজ দরজা খোলো। আমার কোনো দোষ নেই, বিশ্বাস করো। আমি নূপুরের চাহিদা পূরণ করতে পারিনি বলেও আমাকে ছেড়ে চলে গেছে। আমার কি দোষ বলো? আমার অত সামর্থ্য ছিল না। প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। টিনা মনীন্দ্রর কথা শুনে বাইরে বেরিয়ে আসে। তুমি সেকেন্ড হ্যান্ড নও, বুঝেছো? তুমি আমার কাছে আজীবন নতুন থাকবে। ওই নূপুর খুব বাজে। আমি ওকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। আমি ওকে এত সহজে ছেড়ে দেব না। পরের মাসে নূপুর আবার তাদের বাড়িতে আসে। তখন টিনা ও মনীন্দ্র একসঙ্গে সোফাতে বসে চা খাচ্ছিল। ওহো, সেকেন্ড হ্যান্ড বরের সঙ্গে বসে চা খাওয়া হচ্ছে তাহলে? আরে নূপুর, তুমি এসো এসো। নূপুর তাদের সামনে এগিয়ে সোফাতে বসতে যাচ্ছিল। তখনই টিনা তাকে বলে, সোফাতে নয়, নিচে বসো। আসলে আমরা পুরানো জিনিসকে মাথায় অথবা উপরে তুলতে পছন্দ করি না। পুরানো জিনিসকে নিচে ফেলে রাখাটাই ভালো। শাট আপ! তুমি আমাকে পুরানো জিনিস বললে কেন? কেন? সেদিন তো তুমি আমার বরকে খুব সেকেন্ড হ্যান্ড বলছিলে। আর তুমি তো নিজেই এই বাড়ির পুরানো বৌমা। তুমি একটা পুরানো জিনিস। নতুন কোনো খরিদ্দার তোমাকে কিনতে প্রস্তুত নয়। আর তাই তুমি প্রত্যেক মাসে নিজের মেরামত করার জন্য এখানে হাত পেতে টাকা চাইতে আসো। এই, তুমি কিন্তু বড্ড বেশি বকছো। একদমই না, আমি যা বলছি ঠিকই বলছি। ওকে, এই নাও তোমার 50 লক্ষ টাকা। তোমাকে আর প্রত্যেক মাসে তোমার এই মুখ নিয়ে এই বাড়িতে টাকা চাওয়ার জন্য আসতে হবে না। তোমার টাকা তুমি পেয়ে গেছো, এবার বেরিয়ে যাও এখান থেকে। এমনিও তুমি চলে গেলে ঘরবাড়ি সব পরিষ্কার করতে হবে। আসলে জানোই তো, বাড়ি থেকে পুরানো জিনিসপত্র বের করলে ঘরবাড়ি কতটা নোংরা হয়। টিনার কথা শুনে নূপুরের খুব রাগ হয়, কিন্তু তার কোনো কথা বলার মতো মুখ ছিল না। সে টাকা নিয়ে সেখান থেকে চিরদিনের মতো চলে যায়। টিনা নূপুরকে উচিত শিক্ষা দিয়েছিল। সে বুঝিয়ে দিয়েছিল যে মানুষ কখনোই কোনো বস্তু নয়, তাই মানুষ কোনোদিন সেকেন্ড হ্যান্ড হতে পারে না। টিনা ও মনীন্দ্র জীবনে আর কোনো রকমের পিছুটান ছিল না। তারা দুজনে হাসি খুশি সংসার করতে থাকে।